নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, রুদ্রপ্রয়াগের নরখাদক চিতা। আজকের চতুর্থ পর্ব। পরদিন ভোরে খুব সন্তর্পণে মরিটার কাছে গিয়ে দেখে হতাশ হলাম যে চিতাটা আর সেখানে ফিরে আসেনি। আমাদের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে আগের সন্ধ্যায় আমাদের একজনকেও বাগে না পাওয়ায় সে নিশ্চয়ই সেখানে ফিরে আসবে। ওকে কিছু আপিসের কাজকর্ম পাঠানো হয়েছিল। দিনের বেলায় ইবটসন তাই নিয়ে বসল, আর আমি রাইফেল নিয়ে চিতাটাকে গুলি করতে পারি কিনা সেই খোঁজে বেরুলাম। পাইন কাটা ভরা শক্ত মাটিতে তাকে অনুসরণ করা সম্ভব নয়, সুতরাং আমি পাহাড়ের ও পিঠে, যেখানে ঘন জঙ্গল আছে বলে গ্রামবাসীরা বলেছিল, সেদিক পানে এগোতে লাগলাম। এদিকটায় এগোনো ভারী শক্ত কাজ, কারণ ঘন ঝোপ জঙ্গল ছাড়াও এদিকে এমন একসার পাহাড়ের চূড়ো পেলাম যার উপর পা রেখে চলা মানুষের পক্ষে সম্ভব নয়। অবাক হলাম এই এলাকাটায় নানা রকমের জীবজন্তু দেখে। সেখানকার প্রাণী চলা পথগুলোর ওপর আমি কাকার, ঘোড়াল, শুয়োর এবং একটা শেরোর পায়ের চিহ্ন দেখতে পেলাম। কয়েকটা পুরনো আঁচড়ের দাগ ছাড়া চিতাটার আর কোনো চিহ্নই দেখতে পেলাম না। জাতিগলটা আগের দিন রুদ্রপ্রয়াগ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের দুপুরের খাওয়ার সময় সেটা এসে পৌঁছল। বেলা পড়ে আসতেই সেটা নিয়ে ওই ঘেঁষো জমির ওপর আমরা পাতলাম, আর মুড়ির বাকি অংশটুকু সায়ানাইড দিয়ে বিষাক্ত করে রাখলাম। বিষ সম্পর্কে কোনো অভিজ্ঞতা আমার ছিল না, ইবটসনেরও না। কিন্তু নৈনিতাল ছাড়ার আগে এক ডাক্তার বন্ধুকে কথা প্রসঙ্গে বলেছিলাম যে গভর্নমেন্ট চাচ্ছেন আমি চিতাটাকে মারতে যে কোনো উপায় প্রয়োগ করি, কিন্তু বিষ দিয়ে চেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ দেখা গিয়েছে চিতাটা বিষ খেয়ে বেশ বহাল তবিয়াতেই থাকে। এই পর্যন্ত কি কি বিষ ব্যবহার করা হয়েছে তা শুনে সে আমাকে সায়ানাইড ব্যবহারের কথা বলল। জানালো মার্জার জাতীয় প্রাণীদের পক্ষে ওটাই সবচেয়ে কার্যকরী। এই খবরটা ইবটসনকে দিয়েছিলাম এবং কয়েকদিন আগেই কিছু সায়ানাইড এবং যে ক্যাপসুলে তা ভরে প্রয়োগ করতে হবে তা কতকগুলো এসে পৌঁছেছিল। মরিটার যেসব জায়গা খেয়েছিল সেসব জায়গায় কয়েকটা ক্যাপসুল ভরে দিলাম। খুবই আশা ছিল এই দ্বিতীয় রাতে চিতাটা মরির কাছে ফিরে আসবে। আগের সন্ধ্যায় সে গাছের উপরে আমাদের দেখে ফেলেছে, কাজেই আর তার জন্য বসে না থেকে জাতিকলার বিষের ওপরই ভরসা রেখে চলে এলাম। পায়ে চলা পট্টার কাছে একটা বড় পাইন গাছে আমরা মাচান বাঁধলাম। তার ওপর খড় পেতে ইবটসনের স্টোভের আধা রাতের খাওয়া শেষ করে আমরা তাতে চড়ে বসলাম। এই আরামদায়ক মাচানটার উপর শটান লম্বা হয়ে শুয়ে সিগারেট টানা ও কথাবার্তা বলাও বেশ সম্ভব হলো, কেননা সেখানে আমাদের থাকার একমাত্র উদ্দেশ্য মরির দিকে কোনো শব্দ হয় কিনা তা শোনা। আমরা পালা করে পাহারা দিলাম আর ঘুমোলাম। আশা করতে লাগলাম যদি দৈবাত চিতাটা গিয়ে ফাঁদে পা দেয় তাহলে তার ক্রুদ্ধ গর্জন শুনতে পাব, কারণ সেখানে এমন কোনো পথের রেখা ছিল না যা দিয়ে চিতাটাকে ফাঁদের উপর এনে ফেলা যায়। সারা রাতে একবার মাত্র একটা কাকারের ডাক কানে এলো, তাও যেদিক দিয়ে চিতাটা আসবে বলে আশা করেছিলাম তার উল্টো দিক থেকে। ভোরের আলো ফুটে উঠলে আমরা গাছ থেকে নামলাম এবং এক কাপ করে চা তৈরি করে খেয়ে মরিটার কাছে গিয়ে দেখলাম যেমনটি রেখে গিয়েছিলাম সেটা তেমনই পড়ে আছে। সকাল সকাল প্রাতরা সেরে ইবটসন রুদ্রপ্রয়াগের দিকে চলে গেল। আমি জিনিসপত্র গুছোতে গুছোতে 15 দিনের পথ নৈনিতাল যাত্রার আগে গ্রামবাসীদের সঙ্গে শেষ 2-4টে কথা বলছি। এমন সময় একদল লোক এসে খবর দিল যে 4 মাইল দূরের একটা গ্রামে চিতা একটা গরু মেরেছে। তাদের সন্দেহ যে গরুটা মেরেছে নরখাদকটাই, কারণ আগের রাতেই চিতাটা আমাকে ও ইবটসনকে
গাছ থেকে বারান্দা পর্যন্ত অনুসরণ করেছিল এবং শেষ রাতের দিকে মোড়লের বাড়ির দরজা ভাঙার জন্যে আপ্রাণ চেষ্টা করেছিল। পরের দিন সন্ধ্যার পরে বাড়িটার ৩০০ গজ দূরে জঙ্গলের মধ্যে গরুটা মারা পড়েছে। লোকগুলোর স্বনির্বন্ধ অনুরোধে আমি নৈনিতাল যাত্রা স্থগিত রাখলাম এবং জাতিকলার বিষ নিয়ে তাদের সঙ্গে সে গ্রামে গেলাম। মোড়লের বাড়িটা আবাদি জমি ঘেরা ছোট একটা টিলার ওপর। একটা পায়ে চলা পথ ধরে যেতে হয়, আবার খানিকটা পথ গিয়েছে নরম প্যাচপ্যাচে জমির ওপর দিয়ে। এখানে নরখাতকটার থাবার ছাপ দেখা গেল। মোড়ল আমাকে উপত্যকা দিয়ে আসতে দেখে টাটকা দুধে ফোটানো গুড় দেওয়ার ধোয়া ওঠা এক বাটি গরম চা নিয়ে অপেক্ষা করছিল। উঠোনে ঘুরালের চামড়া ছাওয়া একটা মোড়ার উপর বসে আমি সেই সুমিষ্ট ঘন পানীয়টায় চুমুক দিচ্ছিলাম, আর সে তার দরজাটার অবস্থা দেখাচ্ছিল। 2 রাত্রি আগে চিতাটা ওটা ভাঙতে চেষ্টা করেছিল। ঘরের ছাদ সারানোর জন্যে ভাগ্যক্রমে কিছু চেরাই তক্তা মজুদ ছিল। তা দিয়ে দরজায় ঠেকো দেওয়া না থাকলে চিতাটার চেষ্টা নিশ্চয় সফল হতো। বুড়ো মোড়ল বাতে পঙ্গু, কাজেই সে মরিটা দেখানোর জন্যে তার ছেলেকে আমার সঙ্গে দিল, আর নিজে তার বাড়িতে আমারও আমার লোকজনের থাকার বন্দোবস্ত করতে লাগলো। মরিটা দেখলাম অল্প বয়সের একটা চমৎকার গরু। গরু বাছুরের চলাপথের ঠিক ওপরেই এক টুকরো সমান জমির ওপর পড়ে আছে। ফাঁদটা পাতবার পক্ষে আদর্শ জায়গা। গরুটার পিঠটা ছিল একটা বুনো গোলাপ ঝাড়ের গায়ে, আর পায়ের খুরগুলো ছিল 1 ফুট উঁচু একটা আলের গায়ে। খাওয়ার সময় চিতাটা বসেছিল আলটার ওপর, আর তার সামনের থাবা দুটো ছিল গরুর পাগুলোর মাঝখানে। গরুর পায়ের মধ্যকার জমি খুঁড়ে মাটিটা দূরে সরিয়ে ফেললাম। চিতাটা যেখানে থাবা রেখেছিল সেখানে জাতিকলটা পেতে তার উপর বড় বড় সবুজ পাতা চাপা দিলাম। তারপর এক প্রস্থ মাটি ছড়িয়ে দিয়ে গরুর পায়ের মাঝখানে শুকনো পাতা, কুটো কাঠি ও হাড়ের টুকরো ঠিক যেমনটি দেখেছিলাম তেমনি করে সাজিয়ে রাখলাম। মরিটার কাছে গিয়ে কেউই বুঝতে পারত না যে জমিটাতে কোনো রকম নাড়াচাড়া করা হয়েছে বা সেখানে একটা মারাত্মক ফাঁদ পাতা হয়েছে। মনোমতো ব্যবস্থা করে আমি ফিরে এসে মোড়লের বাড়ি ও বাড়িটার মাঝামাঝি জায়গায় একটা গাছে উঠে বসলাম। দরকার হলে ওখান থেকে চট করে জাতিকলটার কাছে যেতে পারবো। সূর্যাস্তের সময় একজোড়া কালিজ ফেজেন্ট ও তাদের 5টা ছানাকে আমি কিছুক্ষণ যাবৎ লক্ষ্য করছিলাম। হঠাৎ তারা ভয় পেয়ে পাহাড়ের নিচের দিকে উড়ে পালালো। কয়েক সেকেন্ড পরেই একটা কাকার ছুটে এলো আমার দিকে। আমার গাছটার নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে পা টিপে টিপে সেটা পাহাড়ের ওপর উঠে গেল। তারপর আর কিছুই ঘটল না। গাছের ছায়ার অন্ধকারে যখন আমার বন্দুকের নিশানা দেখা কঠিন হয়ে এসেছে, তখন গাছ থেকে নেমে রবার সোলের জুতো পরা পা টিপে টিপে গ্রামের দিকে রওনা দিলাম। মোড়লের বাড়ি থেকে 100 গজ দূরে পথটা 30 গজ লম্বা, 20 গজ চওড়া একটা খোলা জমির ওপর দিয়ে গেছে। জমিটার ওপরে পাহাড়ের দিকে একটা বড় পাথর। জমিটার ওপর পৌঁছেই আমার মনে হলো চিতাটা আমার পিছু নিয়েছে। পরিস্থিতির পুরো সুযোগ নেওয়ার জন্যে আমি পথ ছেড়ে নরম জমির ওপর গোটা 2 লম্বা লম্বা পা ফেলে পাথরটার পিছনে গিয়ে শুয়ে পড়লাম। কেবল একটা চোখ থাকলো মরিটার দিকে। পুরো 10 মিনিট ভিজে মাটির ওপর শুয়ে থাকলাম। তারপর দিনের আলো একেবারে নিভে গেলে রাস্তা ধরে সব রকম সতর্কতা অবলম্বন করে বাকি পথটা পার হয়ে মোড়লের বাড়িতে এসে পৌঁছলাম। রাতে একবার মোড়ল আমাকে জাগিয়ে বলল যে সে চিতাটাকে দরজা আঁচড়াতে শুনেছে। পরদিন সকালে দরজার সামনে ধুলোর ওপর নরখাতকটার থাবার ছাপ দেখতে পেলাম। থাবার ছাপ ধরে আমি ফিরে গেলাম সেই খোলা জমিটার ওপর। দেখতে পেলাম আগের সন্ধ্যায় আমি যা যা করেছি চিতাটাও ঠিক তাই তাই করেছে। আমি যেখানটায় পথটা ছেড়েছি সেও ছেড়েছে। নরম জায়গাটা পেরিয়ে গেছে পাথরটার কাছে। তারপর আবার পথের উপর ফিরে গিয়ে বাড়ি পর্যন্ত আমাকে অনুসরণ করে এসেছে
এবং বাড়িটার চারপাশে কয়েকবার ঘুরেছে। বাড়িটা ছেড়ে চিতাটা পথ ধরে ফিরে গেছে। থাবার ছাপ ধরে মরিটার দিকে এগোতে এগোতে আমার আশা বেড়ে উঠল। তখনও পর্যন্ত আমি পুরোপুরি উপলব্ধি করতে পারিনি 8 বছর ধরে মানুষের কাছাকাছি থাকতে থাকতে একটা নরখাদক চিতা কতটা পরিমাণ ধূর্ত হয়ে উঠতে পারে। পথটা ছেড়ে আমি উঁচু জমির দিক থেকে এগোতে লাগলাম। খানিকটা দূর থেকে দেখতে পেলাম মরিটা নেই। আর যে মাটিতে জাতিকলটা বসানো আছে সেখানে 2টো থাবার দাগ ছাড়া জমিটার ওপর একটুও নাড়াচাড়ার চিহ্ন দেখা গেল না। প্রথম রাতের মতোই চিতাটা 1 ফুট উঁচু আলের ওপর বসে সামনের 2টো পা গরুর পায়ের মাঝখানে রাখে, কিন্তু এবারে পা দুটো ছড়িয়ে রেখেছিল দুদিকে, বেশ ভাগ করে লুকোনো ফাঁদের ডান্ডা দুটোর ওপর, যে দুটো খুলে গেলেই মস্ত জাতি দুটো বন্ধ হয়ে যেত। এখানে নিশ্চিন্তে বসে সে খাওয়া শেষ করেছে। তারপর ঘুরে গিয়ে গরুর মাথাটা ধরে গোলাপ কাটার মধ্য দিয়ে পাহাড় থেকে গড়িয়ে ফেলেছে নিচে। সেখানে 50 গজ নিচে একটা ওক চারায় গিয়ে সেটা ঠেকেছে। রাতের মতো এ কাজ সমাধা করে চিতাটা গেছে গরু বাছুর চলা পথটা ধরে। মাইলখানেক তাকে অনুসরণ করার পর শক্ত জমিতে তার থাবার চিহ্ন হারিয়ে গেল। চিতাটার মরির কাছে ফেরার আর কোনো আশা ছিল না। যাই হোক, আগের রাতে বিষ দিইনি বলে নিজের বিবেককে সান্ত্বনা দিতেই বেশ খানিকটা সায়ানাইড গরুটার দেহাবশেষে ঢুকিয়ে দিলাম। সত্যি বলতে বিষ ব্যবহারের চিন্তাটাই আমার কাছে তখন ঘৃণ্য বলে মনে হয়েছিল, এবং এখনো হয়। পরদিন সকালে গিয়ে দেখলাম যে অংশটায় বিষ দিয়ে রেখেছিলাম সেই অংশটা কোনো চিতা খেয়ে ফেলেছে। অন্য একটা চিতায় যে দৈবাত সেখানে এসে পড়ে বিষটা খেয়ে ফেলেছে, নরখাদকটা নয়। এই বিষয়ে আমি এতটা নিশ্চিত হয়েছিলাম যে গ্রামে ফিরে গিয়ে মোড়লকে বললাম যে চিতাটাকে খুঁজে পাবার জন্যে আমি আর অপেক্ষা করব না। তবে যে ওটা খুঁজে পাবে সে যদি চামড়াটা পাটোয়ারির কাছে নিয়ে যায় তবে তাকে 100 টাকা পুরস্কার দেব আমি। 1 মাস পরে পুরস্কারটা দাবি করা হলো। বহুদিন আগে মরে যাওয়া একটা চিতার চামড়া সেটা। পাটোয়ারি সেটা মাটিতে পুঁতে রাখল। জিনিসপত্র গুছিয়ে নিতে আমার লোকজনের বেশি সময় লাগেনি, এবং দুপুরের অল্প পরেই আমরা নৈনিতালের দীর্ঘ পথে যাত্রা করলাম। একটা সরু পথ দিয়ে চাতোয়া পিপল পুলের দিকে নামছি, এমন সময় একটা বড় দাঁড়া সাপ ধীরে সুস্থে পথটা পার হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাকে চলে যেতে দেখছি। আমার পিছন থেকে মাধো সিং বলল, আপনার ব্যর্থতার জন্য দায়ী যে দুষ্ট আত্মা, ওই সে যাচ্ছে। নরখাদকটার দয়ার ওপর গাড়োয়ালকে ছেড়ে দিয়ে আমার চলে যাওয়াটা আপনাদের কাছে হৃদয়হীনতা বলে মনে হতে পারে। আমারও মনে হয়েছিল। কাগজেও বিরূপ সমালোচনা বেরিয়েছিল, কেননা সে সময় প্রতিদিনই ভারতবর্ষের কাগজগুলোয় চিতাটার উল্লেখ থাকত। কিছুটা দোষ স্খালনের জন্য আমি বলতে পারি, যাতে স্নায়ুর ওপর অসম্ভব চাপ পড়ে এমন কোনো প্রচেষ্টাই অনির্দিষ্ট কাল যাবৎ চালিয়ে যাওয়া যায় না। বহু সপ্তাহ যাবৎ আমি গাড়োয়ালে ছিলাম। তার প্রত্যেকটা দিনে ছিল 24 ঘন্টা করে সময়, এবং বারংবার সারা রাত ধরে জেগে বসে থাকার পর আবার পরদিন মাইলের পর মাইল আমাকে হাঁটতে হয়েছে। নরখাদকটার ব্যর্থ শিকার প্রচেষ্টার খবর পেয়ে যেতে হয়েছে দূর দূরান্তের গ্রামে। বহু চন্দ্রালোকিত রাত্রি নানা অসুবিধার মধ্যে বসে থেকে থেকে আমি আমার দৈহিক শেষ শক্তির প্রান্তসীমায় এসে পৌঁছেছিলাম। যে জায়গা থেকে চিতাটা সহজেই আমাকে ধরে ফেলতে পারে তেমন জায়গার ওপর বসেও শেষ পর্যন্ত আমি আমার চোখের পাতা আর খুলে রাখতে পারছিলাম না। ঘন্টার পর ঘন্টা আমি সেই সব পথে ঘুরে বেরিয়েছি, যে পথ রাতে খোলা থাকতো শুধু আমার আর চিতাটার জন্যে। সব রকম কৌশল খাটিয়ে চেষ্টা করেছি আমার প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করতে, আর নরখাদকটা তার ধারণাতীত ভাগ্যের জোরে অথবা তার শয়তান সুলভ ধূর্ততার জন্যে আমার বুলেট বরাবর এড়িয়ে গিয়েছে। এই নৈশ অভিযানগুলোর পর সকালবেলায় এইসব পথে ফিরে গিয়ে পথের ওপর তার থাবার ছাপ দেখে বুঝেছি যে আমি ঠিকই অনুমান করেছিলাম।
সত্যি সে আমাকে খুব কাছ থেকে অনুসরণ করছিল। শিকার ধরতে ব্যগ্র উন্মুখ এক নরখাদক উজ্জ্বল চাঁদনি রাতে আমায় অনুসরণ করে চলেছে। একথা মনে হলেই যে হীনমন্যতা এসে দেখা দেয় তা স্নায়ুকে প্রচণ্ড আঘাতে বিবশ করে ফেলে, এবং এর বারংবার পুনরাবৃত্তি ঘটলে তার কিছুমাত্র উপশম হয় না। দেহে মনে নিদারুণ ক্লান্তি নিয়ে আমি আরও অনেক দিন রুদ্রপ্রয়াগে থাকলে তা গাড়োয়ালের লোকদের পক্ষে কিছু লাভের হতো না। হয়তো আমার নিজের জীবন সংশয় হতো। আমি জানতাম যে আমার এই স্বেচ্ছাহত কাজ ছেড়ে সাময়িকভাবে চলে যাওয়াটা কাগজে দারুণ সমালোচনার বিষয় হবে, কিন্তু এখন আমি যা করেছি তা ঠিক। যত শিগগির সম্ভব তাদের সাহায্য করতে আবার আমি ফিরে আসব। গাড়োয়ালের লোকদের এই আশ্বাস দিয়ে আমি আমার বহু দূরবর্তী বাড়ির দিকে ক্লান্ত পায়ে এগিয়ে চললাম। ক্লান্ত ও হতাশ হয়ে আমার ব্যর্থতার যে ক্ষেত্রটা ছেড়ে 1925 সালের শরৎকালে চলে এসেছিলাম, 1926 সালের বসন্তকালে আবার ফিরে গেলাম সেখানে নবোদ্যমে, পূর্ণ আশা নিয়ে। গাড়োয়ালের নরখাদকের সন্ধানে আমার এই দ্বিতীয় যাত্রায় কোটদ্বারা পর্যন্ত গেলাম ট্রেনে, এবং সেখান থেকে পাউরি পর্যন্ত হেঁটে। তাতে 8টা দিন সময় বাঁচল। পাউরি থেকে রুদ্রপ্রয়াগ পর্যন্ত ইবটসন এলো আমার সঙ্গে। গাড়োয়ালে আমার 3 মাসের অনুপস্থিতির মধ্যে নরখাদকটি 10টা মানুষ মেরেছে, এবং এই 3 মাস আতঙ্কগ্রস্ত অধিবাসীরা চিতাটাকে মারার কোনো চেষ্টা করেনি। এই 10টার মধ্যে শেষ শিকার হয়েছে একটি ছোট ছেলে। আমরা রুদ্রপ্রয়াগ পৌঁছানোর 2 দিন আগে অলোকনন্দার বাপারে ঘটনাটা ঘটেছে। পাউরিতে টেলিগ্রামে এই হত্যার সংবাদ পেয়েছিলাম, কিন্তু যথাসম্ভব দ্রুতগতিতে পথ চলে এসেও ইন্সপেকশন বাংলোয় অপেক্ষারত পাটোয়ারির কাছে হতাশ হয়ে শুনলাম যে চিতাটা আগের রাতে মরিটা সম্পূর্ণ শেষ করে ফেলেছে। ছোট ছেলেটির মরির এমন কিছুই আর অবশিষ্ট রাখেনি যার উপর আমরা বসতে পারি। রুদ্রপ্রয়াগ থেকে 4 মাইল দূরের একটা গ্রামে ছেলেটি মাঝরাত্রিতে মারা পড়েছে, এবং নির্বিঘ্নে খাওয়া সারার পর চিতাটা যে নদী পার হয়ে যাবে সেই সম্ভাবনা খুব কম। কাজে আমরা পৌঁছানোর পর অবিলম্বে পুল দুটো বন্ধ করার ব্যবস্থা করলাম। শীতের সময়টায় ইবটসন নরখাদক উপদ্রুত সারা এলাকাটায় এক অতীব সুদক্ষ সংবাদ সরবরাহ ব্যবস্থা গড়ে তুলেছিল। এই এলাকায় কোনো কুকুর, ছাগল, গরু বা মানুষ মারা পড়লে অথবা কোনো দরজা ভাঙার চেষ্টা হলে সেই ব্যবস্থা অনুযায়ী সংবাদ এসে পৌঁছত, এবং এই উপায়ে আমরা নিয়মিতভাবে নরখাদকটার খবর পেয়ে চললাম। নরখাদকের আক্রমণের শত শত মিথ্যা গুজব আমাদের কাছে আনা হতে লাগলো। তাতে ফল হলো শুধু মাইলের পর মাইল হাঁটা। কিন্তু এটা অপ্রত্যাশিত কিছু নয়, কারণ যে যে এলাকায় একটা সুপ্রতিষ্ঠিত নরখাদক উপদ্রব করে বেড়াচ্ছে সেখানে প্রত্যেকে তার নিজের ছায়াকেই সন্দেহ করে, আর রাতের বেলায় যে কোনো শব্দ শুনলেই সেটা নরখাদকের ঘাড়ে চাপিয়ে দেয়। গাল্টু নামে একটা লোককে নিয়ে এরকম একটা গুজব উঠেছিল। লোকটা রুদ্রপ্রয়াগ থেকে 7 মাইল দূরে অলোকনন্দার ডানপাড়ের কুন্দা গ্রামের বাসিন্দা। গাল্টু একদিন বিকেলে গ্রাম থেকে মাইলখানেক দূরে তার গরুর খাটালে রাত কাটাতে চলে যায়। পরদিন সকালে তার ছেলে সেখানে গিয়ে দেখে যে তার বাপের কম্বলটা পড়ে রয়েছে, দরজার ভিতরে অর্ধেক আর বাইরে অর্ধেক। নিকটে নরম জমির ওপর সে যা দেখতে পায় তার ধারণা সেটা একটা টেনে নেওয়ার দাগ, এবং তার কাছেই নরখাদকের থাবার ছাপ। গ্রামে ফিরে গিয়ে সে একটা সোর তুলল। 7 জন লোক বেরুলো দেহটা খুঁজতে, আর 4 জন লোককে পাঠানো হলো রুদ্রপ্রয়াগে আমাদের খবর দিতে। যখন লোক 4টে এলো তখন আমি আর ইবটসন নদীর বাঁ পারের একটা পাহাড়ে নরখাদকের খোঁজে ঝাঁপান চালাচ্ছি। আমি নিশ্চিত জানতাম যে চিতাটা নদীর এপারেই আছে, এবং গাল্টু মারা যাওয়ার সত্যতা নেই। সুতরাং ইবটসন একজন পাটোয়ারিকে ওই 4 জনের সঙ্গে কুন্দায় পাঠিয়ে তদন্ত করে রিপোর্ট আনতে বলল। পরদিন বিকেলে রিপোর্ট পাওয়া গেল, আর সেই নরম জমির ওপরে থাবার ছাপের একটা নকশাও।
রিপোর্টটায় বলা হয়েছে যে 200 লোক নিয়ে সারা দিনে চারদিকে অনুসন্ধান চালানো হয়েছে, কিন্তু গালটুর দেহাবশেষ পাওয়া যায়নি এবং অনুসন্ধান চালিয়ে যাওয়া হবে। নকশাটায় 6টা বৃত্ত আঁকা ছিল, মাঝেরটা ডিশের সাইজের, তাকে ঘিরে 5টা সমান সাইজের বৃত্ত, এক একটা চায়ের পেয়ালার মতো। সব বৃত্তগুলোই আঁকা হয়েছে কম্পাস দিয়ে। 5 দিন পরে আমি আর ইবটসন টাওয়ারে বসার জন্য রওনা হয়েছি। এমন সময় একটা শোভাযাত্রা এসে হাজির হলো বাংলোর সামনে। তার আগে আগে একটা মহা খাপ্পা লোক জোর গলায় প্রতিবাদ জানাচ্ছে যে সে এমন কোনো অপরাধ করেনি যার জন্যে তাকে গ্রেপ্তার করে রুদ্রপ্রয়াগে আনা যেতে পারে। খাপ্পা লোকটি হচ্ছে গালটু। আমরা তাকে শান্ত করার পর সে তার কাহিনী বলল। জানা গেল সেদিন সে যখন বাড়ি থেকে বের হচ্ছে তখন তার ছেলে এসে তাকে জানায় যে একজোড়া বলদের দাম সে 100 টাকা দিয়ে এসেছে, কিন্তু গালটুর দৃঢ় অভিমত সে জোড়ার দাম 70 টাকার বেশি হওয়া উচিত নয়। টাকার এই অপব্যয়ে সে এতটা ক্রুদ্ধ হয়ে পড়ে যে রাতটা খাটালে কাটিয়ে ভোরে উঠেই সে চলে যায় 10 মাইল দূরে তার মেয়ের বাড়িতে। আজ তার নিজের গায়ে ফিরে আসতেই পাটোয়ারি তাকে গ্রেপ্তার করে। এখন সে জানতে চায় তার গ্রেপ্তারের কারণটা কি। অল্পক্ষণের মধ্যেই সে পরিস্থিতিটার মজার দিকটা বুঝতে পারে এবং বুঝতে পারার পর সমবেত জনতার সঙ্গে সেও এই কথা ভেবে প্রাণ খুলে হাসতে থাকে যে পাটোয়ারির মতো একজন মাতব্বর ব্যক্তি যে সময় 200 বন্ধুবান্ধব নিয়ে 5 দিন ধরে তার দেহাবশেষ খুঁজে বেরিয়েছিল, সে তখন 10 মাইল দূরের এক গ্রামে বসে মাথা ঠান্ডা করছে। রুদ্রপ্রয়াগ পুলের বাতাক্ষুব্ধ মুক্ত টাওয়ারের ওপর শুয়ে সারা রাত্রি কাটাতে ইবটসনের প্রবল আপত্তি। কাজেই কাঠ ও মিস্ত্রি জোগাড় করে টাওয়ারের ওপর সে একটা মঞ্চ তৈরি করিয়ে ফেলল। ইবটসন যে 5 দিন রুদ্রপ্রয়াগে থাকতে পারল, সে কদিন আমরা সেই মঞ্চের ওপরই রাত কাটালাম। ইবটসন চলে যাওয়ার পর চিতাটা একটা কুকুর, 4টে ছাগল আর 2টো গরু মারল। কুকুর আর ছাগলগুলোকে সে রাতেই খেয়ে শেষ করেছিল, কিন্তু গরু দুটোর মরির ওপর 2 দিন করে বসলাম। প্রথম গরুটার মরির ওপর আমি বসে থাকার দ্বিতীয় রাতে চিতাটা এসেছিল। রাইফেলটা তুলে টর্চটা জ্বালাতে যাচ্ছি, এমন সময় দুর্ভাগ্যক্রমে কাছেই একটা বাড়িতে একটি স্ত্রীলোকের দরজায় ঘা মারার শব্দে চিতাটা ভয় পেয়ে পালিয়ে গেল। এর মধ্যে কোনো মানুষ মারা পড়েনি, তবে একটি স্ত্রীলোক ও তার শিশু সন্তান সাংঘাতিকভাবে জখম হয়েছিল। যে ঘরে তারা শুয়েছিল তার দরজা ভেঙে ঘরে ঢুকে চিতাটা স্ত্রীলোকের হাত কামড়ে ধরে তাকে ঘরের বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে স্ত্রীলোকটির সাহস ছিল এবং সে সংজ্ঞাহীন হয়ে পড়েনি বা বুদ্ধিও হারায়নি। চিতাটা তাকে টেনে পিছুতে পিছুতে দরজার বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে দরজাটা তার উপর বন্ধ করে দেয় এবং হাতে আর বুকে জখম নিয়ে বেঁচে যায়। শিশুটার মাথায় কিছুটা চোট লেগেছিল। পরের 2 রাত্রি আমি এই ঘরে কাটাই, কিন্তু চিতাটা আর ফিরে আসেনি। মার্চের শেষ ভাগে একদিন কেদারনাথ তীর্থপথের ধারে একটা গ্রাম থেকে আমি ফিরে আসছি। একটা জায়গায় এসে পৌঁছলাম যেখানে রাস্তাটা মন্দাকিনী নদীর ধার ঘেঁষে চলেছে। সেখানে 10-12 ফুট উঁচু একটা জলপ্রপাত রয়েছে। এখানে নদীর ওপরে জলপ্রপাতটার পাথরের ওপরে দেখলাম লম্বা বাঁশের আগায় বাঁধা 3 কোণা একটা জাল নিয়ে কয়েকটা লোক বসে আছে। জলের গর্জনে কথাবার্তা সম্ভব নয় বলে আমি একটু ধূমপান ও একটু বিশ্রামের জন্যে এপাশে একটা পাথরের ওপর বসলাম, কেননা সেদিন হাঁটাও হয়েছিল অনেক, আর লোকগুলো কি করছে তাও দেখার ইচ্ছে ছিল প্রবল। প্রায় সঙ্গে সঙ্গেই একটি লোক উঠে দাঁড়িয়ে উত্তেজিতভাবে আঙুল দিয়ে জলপ্রপাতের নিচে সাদা ফেনিল জলের দিকে দেখাতে লাগলো, আর 2 জন লোক বাঁশটা বাড়িয়ে ত্রিভুজাকৃতির জালটা জলপ্রপাতের খুব কাছে পেতে ধরল। 5 থেকে 50 পাউন্ড পর্যন্ত বিভিন্ন সাইজের একঝাঁক মহা শোল মাছ জলপ্রপাতটার ওপর লাফিয়ে ওঠার চেষ্টা করছিল। এর মধ্যে একটা পাউন্ড 10 ওজনের মাছ জলপ্রপাতের বাইরে লাফিয়ে পড়ল। ফিরে জলে পড়ার সময়
সেটাকে বেশ কায়দা করে জালে ধরে ফেলা হলো এবং জাল টেনে নিয়ে মাছটা বের করে নেওয়ার পর আবার পাতা হলো জলপ্রপাতের কাছে। ঘণ্টাখানেক ধরে আমি তাদের মাছ ধরা দেখলাম। এর মধ্যে লোকগুলো 4টে মাছ ধরল, প্রত্যেকটি 10 পাউন্ড ওজনের। আগেরবার রুদ্রপ্রয়াগে থাকার সময় ইন্সপেকশন বাংলোর চৌকিদারের মুখে শুনেছিলাম যে বসন্তকালে বরফ গলা জল নামার আগে অলকনন্দা আর মন্দাকিনীতে প্রচুর মাছ পাওয়া যায়। সেজন্যে এবার আমি সঙ্গে নিয়ে এসেছিলাম 14 ফুট লম্বা বেতের তৈরি একটা স্যামন মাছ ধরা ছিপ, 250 গজ সুতো সমেত একটা রিল, কয়েকটা শক্ত বড়শি আর 1 থেকে 2 ইঞ্চি মাপের কতকগুলো ঘরে তৈরি পিতলের টোপ। নরখাতকটার কোনো সংবাদ না পাওয়ায় পরের দিন সকালে আমি আমার ছিপ আর সরঞ্জাম নিয়ে জলপ্রপাতটার দিকে গেলাম। জলপ্রপাতটায় আর আগের দিনের মতো মাছ লাফাচ্ছিল না। ওপরে লোকগুলো একটা ছোট আগুনের চারদিকে ঘিরে বসে হুকোটা এহাত ওহাত ঘোরাচ্ছিল আর খুব আগ্রহে আমাকে নজর করে দেখছিল। জলপ্রপাতটার নিচে 30 থেকে 40 গজ চওড়া একটা জলাশয়ের সৃষ্টি হয়েছে। দুপাশে পাথরের দেওয়াল প্রায় 200 গজ লম্বা। জলপ্রপাতের মাথায় যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে 100 গজ পর্যন্ত দেখা যায়। এই মনোরম সুন্দর জলাশয়ের জলটা স্ফটিক স্বচ্ছ। জলাশয়ের মাথায় জল থেকে সোজা 10-12 ফুট উঁচু হয়ে খাড়া পাহাড়ের গা উঠেছে। এইভাবে খাড়া হয়ে গজ কুড়ি যাওয়ার পর ঢালটা ধীরে ধীরে উঁচু হয়ে উঠে গিয়েছে 100 ফুট পর্যন্ত। আমার এদিক থেকে জল পর্যন্ত নামা কোনো মতেই সম্ভব নয়। বড়শিতে একটা মাছ যদি আমি বিধিয়েও ফেলি তবু পার ধরে সেটাকে অনুসরণ করা সম্ভব হবে না, লাভও নেই। কারণ ওপর দিকটায় ঝোপ জঙ্গল আর গাছপালা, আর নিচের দিকে নদীটা বিপুল কলোচ্ছ্বাসে অলকনন্দার সঙ্গে গিয়ে মিশেছে। এখানে মাছ ধরে ডাঙায় ওঠানো কঠিন ও বিপজ্জনক কাজ। অবশ্য একটা মাছ না বিধানো পর্যন্ত সে বাধা পার হওয়ার কথা চিন্তা না করাই ভালো। তাছাড়া এখনও তো ছিপই জুড়িনি। আমার এপাশে জলাশয়টার জল গভীর, অসংখ্য বুদবুদ উড়িয়ে ছুটে চলেছে জল। আধা আধি ওপাশে নুড়ি পাথর বিছানো জলের তলাটা পর্যন্ত দেখা যাচ্ছে। তার ওপর 4 থেকে 6 ফুট জল। জলের তলের প্রত্যেকটা নুড়ি আর পাথর স্পষ্ট দেখা যাচ্ছিল। তার ওপর দিয়ে 3 থেকে 10 পাউন্ড ওজনের কতকগুলো মাছ ধীরে ধীরে উজানের দিকে এগিয়ে চলেছিল। 12 ফুট ওপরে দাঁড়িয়ে আমি মাছগুলো দেখছি। হাতে রয়েছে 2 ইঞ্চি একটা টোপে লাগানো একটা 3-মুখো বড়শি। হঠাৎ দেখি গভীর জল থেকে এক ঝাঁক স্যামন মাছের পোনা ছুটে বেরিয়ে এসে নুড়ি বিছানো নদীর তলা দিয়ে ছুটে চলেছে। পিছনে তাড়া করছে 3টে বড় বড় মহাশোল। উৎকৃষ্ট স্যামন ধরার ছিপটা ধরে আমি টোপটি সজোরে দূরে ছুঁড়ে মারলাম। ছিপটা এভাবে ব্যবহার হয় আমার বন্ধু হার্ডি তা কোনোদিনও চায়নি এবং আগে বহুবার ওটি ওইভাবেই ব্যবহার হয়েছে। উৎসাহের বশে দূরত্ব আন্দাজ সঠিক হয়নি, ফলে জলের 2 ফুট আন্দাজ ওপরে জলাশয়টির অনেক ওদিকে পাথরের গায়ে বাজল টোপটা। ওটা জলে পড়ল। স্যামনের পোনাগুলো পাথরের কাছে পৌঁছল। টোপটা ছুঁতে না ছুঁতে সামনের মহাশোলটি ওটি গিলে ফেলল। উঁচু জায়গা থেকে লম্বা সুতোয় মাছ তুলতে টান পড়ে প্রচণ্ড, কিন্তু আমার ছিপটা বেশ মজবুত আর শক্ত 3-মুখো বড়শিটা বেশ ভালো মতো গেঁথে গেছে মাছটার মুখে। একটি কি দুটি মুহূর্ত মনে হলো মাছটা বুঝতে পারেনি কি ব্যাপার ঘটে গেছে। পেটটা আমার দিকে, মুখটা উঁচু করে জলের ভেতর সোজা হয়ে উঠে সেটা এপাশ ওপাশ মাথা নাড়তে লাগলো। তারপর সম্ভবত ঝুলন্ত টোপটা মাথায় লাগায় ভয় পেয়ে সে একটা প্রচণ্ড ঝাপটা মেরে ছুট লাগালো ভাটির দিকে। আর নুড়ির বুকে ছোট মাছগুলো ছিটকে যেতে লাগলো দুদিকে। প্রথম দৌড়ে মাছটা টেনে বের করে নিয়ে গেল 100 গজ সুতো। তারপর 1 মুহূর্ত থেমে আবার গজ 50। রিলে আরও সুতো ছিল, কিন্তু মাছটা ততক্ষণে বাঁকটা পার হয়ে বিপজ্জনকভাবে জলাশয়টার শেষ প্রান্তের দিকে এগিয়ে চলেছে।
সুতোর টান একবার শক্ত করে একবার ঢিল দিয়ে অবশেষে মাছটার মুখ উজানের দিকে ফেরাতে পারলাম এবং তারপর খুব আস্তে আস্তে সেটাকে বাঁক ঘুরিয়ে জলের যে 100 গজ পর্যন্ত দেখা যাচ্ছিল তার মধ্যে নিয়ে এলাম। আমার ঠিক নিচেই পাহাড়ের খানিকটা বেরিয়ে এসেছে। সেখানে বাধা পেয়ে জল স্থির, স্রোতহীন। আধ ঘন্টা বীরের মতো জুঝে তবে মাছটা সেই বদ্ধ জলে আসতে বাধ্য হলো। এতক্ষণে আমি আমার শেষ বাধার সম্মুখীন হয়েছি। এবার এটা পার হওয়ার কোনো উপায়ই যখন নেই, তখন ভাবছি সুতো কেটে মাছটাকে ছেড়েই দিতে হবে। বেশ দুঃখিত মনেই এই সিদ্ধান্ত নিয়েছি। এমন সময় একটা ছায়া এসে পড়ল পাশের পাথরের ওপর। পাথরের ধারে ঝুঁকে পড়ে নবাগতটি মন্তব্য করল যে মাছটা মস্ত বড় এবং একই নিঃশ্বাসে আমাকে প্রশ্ন করল এখন আমি কি করব ঠিক করেছি। যখন বললাম যে মাছটাকে তোলা সম্ভব নয়, একমাত্র পথ হচ্ছে তাকে ছেড়ে দেওয়া, তখন সে বলল, দাঁড়াও সাহেব, আমার ভাইকে ডেকে আনি। তার ভাই হলো লম্বা, রোগা। সে যখন এলো স্পষ্টই বোঝা গেল যে তখন সে গোয়ালঘর সাফ করছিল। তাকে ওপারে গিয়ে হাত পা ধুয়ে নিতে বললাম যাতে সে পাথর থেকে পিছলে না পড়ে যায়। তারপর বড় ভাইটির সঙ্গে পরামর্শ করলাম। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে জলের 1 ফুট ওপর পর্যন্ত কয়েক ইঞ্চি চওড়া একটা ফাটল এঁকে বেঁকে নিচে নেমে গেছে। ঠিক সেখানেই 2 ইঞ্চি চওড়া একটা পাথরের ফলক। আমাদের পরিকল্পনা শেষ পর্যন্ত এই দাঁড়ালো যে ছেলেটা হাত পা ধুয়ে ফিরে এসেই ফাটল বেয়ে ওই ফাটলটার ওপর চলে যাবে। বড় ভাই ফাটল দিয়ে কিছুটা নেমে ছোট ভাইয়ের হাত ধরে থাকবে, আর আমি পাড়ের ওপর শুয়ে পড়ে বড় ভাইয়ের হাত ধরে থাকব। কাজে নামার আগে আমি তাদের জিজ্ঞেস করলাম মাছ তোলার কায়দা কানুন তাদের জানা আছে কিনা এবং তারা সাঁতার জানে কিনা। এতে তারা একগাল হেসে জানালো যে ছোটবেলা থেকেই তারা মাছ ধরছে আর নদীতে সাঁতার দিয়ে আসছে। আমাদের পরিকল্পনাটার মধ্যে অসুবিধার ব্যাপার এইটুকু যে একই সঙ্গে বড় ভাইয়ের হাত ধরে থাকা ও ছিপ সামলানো আমার একার পক্ষে সম্ভব নয়। যাই হোক, কিছুটা ঝুঁকি নিতেই হবে। কাজেই আমি ছিপ নামিয়ে রেখে সুতোটা হাত দিয়ে ধরলাম এবং 2 ভাই যখন নেমে গেল তখন পাথরের ওপর উপুর হয়ে পড়ে বড় ভাইয়ের একটা হাত ধরলাম। তারপর খুব আস্তে আস্তে একবার বাঁ হাতে একবার দাঁতে কামড়ে সুতো গুটিয়ে এনে মাছটাকে পাথরের কাছে টেনে আনলাম। বাচ্চা ছেলেটা মাছ ধরতে জানে কিনা সে সম্বন্ধে আর কোনো প্রশ্নই রইল না, কারণ মাছটা পাথরের গায়ে এসে লাগার আগেই সে তার তর্জনী আর বুড়ো আঙুল মাছটার দুপাশের কানকোর মধ্যে চালিয়ে দিয়ে শক্ত করে গলাটা চেপে ধরল। এই পর্যন্ত মাছটা বেশ শান্তই ছিল, কিন্তু গলায় হাত পড়ার সঙ্গে সঙ্গেই মারল প্রচণ্ড এক ঝাপট। কিছুক্ষণ পর্যন্ত মনে হতে লাগলো যে আমরা 3 জনেই উল্টে গিয়ে পড়ব জলের ভিতর। 2 ভাইয়েরই খালি পা। সুতো ধরে থাকার প্রয়োজন শেষ হতে 2 হাত দিয়েই তাদের সাহায্য করা আমার পক্ষে সম্ভব হলো। ওপর থেকে প্রাণপণে আমি টানতে লাগলাম, আর পাথরের দিকে মুখ করে পায়ের পাতায় ভর দিয়ে তারা উঠে এলো ওপরে। মাছটাকে নিরাপদে ডাঙায় তোলার পর তাদের আমি জিজ্ঞেস করলাম তারা মাছ খায় কিনা। সাগ্রহ উত্তর পেলাম যে পেলেই তারা খায়। তখন তাদের বললাম যে তারা যদি আমার লোকজনের জন্যে আর একটা মাছ ওঠাতে সাহায্য করে তবে এই চমৎকার মহাশোল মাছটা তাদের আমি দিয়ে দেব। মাছটার ওজন ছিল 30 পাউন্ডেরও একটু ওপরে। এই প্রস্তাবে তারা তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মাছটার নিচের নরম ঠোঁটে বড়শিটা গভীরভাবে বসে গিয়েছিল। কেটে যখন সেটা বার করছি 2 ভাই সাগ্রহে তা লক্ষ্য করতে লাগলো। বড়শিটা বের হলে তারা জানতে চাইল সেটা তারা একটু দেখতে পারে কিনা। 3টে বড়শি একসঙ্গে, এমন জিনিস তাদের গায়ে আগে কখনো দেখা যায়নি। বাঁকানো পিতলের টুকরোটা অবশ্য ভারের কাজ করে, কিন্তু বড়শিতে টোপ ছিল কিসের? মাছ পিতল খেতে চাইবে কেন? এবং সেটা কি সত্যিই পিতল না কোনো রকমের শক্ত টোপ? টোপ এবং 3 মুখ বড়শিটা সম্বন্ধে বিস্ময় প্রকাশ ও মন্তব্যটি হয়ে গেলে পর আমি তাদের বসে বসে আমার দ্বিতীয় মাছ ধরাটা দেখতে বললাম।
জলাশয়ের সবচেয়ে বড় মাছগুলো ছিল জলপ্রপাতটার ঠিক নিচেই। ওখানকার ফেনায়িত সাদা জলের মধ্যে মহাশোল ছাড়াও খুব বড় বড় কয়েকটা গুঞ্চ মাছও ছিল। ওরা স্পুন বা টোপ খুব চট করে ধরে এবং ওরাই আমাদের পাহাড়ি নদীগুলিতে শতকরা 90টা বড়শি হারানোর জন্যে দায়ী। কারণ এগুলোর একটা ভারী বদ অভ্যাস যে বড়শি ধরার সঙ্গে সঙ্গেই জলের তলায় ডুব দেয় আর মাথাটা ঢুকিয়ে দেয় কোনো পাথরের তলায়। সেখান থেকে তাদের নড়ানো সবসময়ই কঠিন এবং প্রায়ই অসম্ভব হয়ে ওঠে। প্রথম মাছটা যেখানে ধরেছি সেখানকার মতো সুবিধাজনক জায়গা নেই দেখে আমি সেখানেই ছিপ নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে থাকলাম। মাছটাকে খেলিয়ে তোলার সময় নুড়ির ওপরকার মাছগুলো ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়েছিল। সেগুলো আবার ফিরে আসতে শুরু করেছে। অচিরেই ভাই দুটি বিস্ময়সূচক আওয়াজ করে আঙুল দিয়ে খানিকটা ভাটির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করল। যেখানে নুড়ি বিছানো তলটা শেষ হয়ে গভীর জল আরম্ভ হয়েছে সেখানে একটা মস্ত বড় মাছ। আমি বড়শি ফেলার আগেই মাছটা ঘুরে গিয়ে গভীর জলে অদৃশ্য হয়ে গেল, কিন্তু একটু পরেই আবার ফিরে এলো সেটা অগভীর জলে আসার পর আমি বড়শি ফেললাম, কিন্তু সুতো ভিজে থাকায় সেটা ঠিক জায়গায় গিয়ে পড়ল না। দ্বিতীয়বার টোপটা জলের যেখানে ফেলতে চেয়েছিলাম ঠিক সেই জায়গায় এবং ঠিক সময় মতো গিয়ে পড়ল। টোপটা ডোবার জন্যে 1 সেকেন্ড অপেক্ষা করে প্রয়োজন মতো ঘোরানোর জন্যে একটু একটু করে সুতো গোটাতে লাগলাম। ছোট ছোট টান দিয়ে সেটা এগিয়ে আনছি। এমন সময় মহাশোলটা বিদ্যুৎ বেগে এগিয়ে এলো এবং পর মুহূর্তেই মুখে বড়শি গেঁথে জলের ওপর পরিষ্কার লাফিয়ে উঠল। উল্টে পড়ল অনেকটা জল ছিটকিয়ে। তারপর উন্মত্তের মতো ছুট লাগালো ভাটির দিকে। উত্তেজিত হয়ে উঠল দর্শকরা, কারণ ওপারের লোকগুলো ভাই দুটির মতোই একাগ্র মনে সমস্ত ব্যাপারটা লক্ষ্য করে যাচ্ছিল। রিল ঘুরে চলেছে, সুতো চলে যাচ্ছে। ইতিমধ্যে দু ভাই আমার দুপাশে এসে দাঁড়িয়েছে। তারা আমাকে বারবার বলতে লাগলো যেন মাছটাকে আমি জলাশয়ের শেষ প্রান্ত পর্যন্ত চলে যেতে না দিই। এটা করার চেয়ে বলা সহজ, কারণ যে কোনো মাপের মহাশোলেরই প্রথম মরিয়া ছুটটা থামানো সম্ভব নয়। তাতে সুতো ছিঁড়ে যাওয়ার বা বড়শি ভেঙে যাওয়ার নিশ্চিত সম্ভাবনা থাকে। আমাদের ভাগ্যটা ভালো, কারণ রিলে যখন আর 50 গজেরও কম সুতো বাকি তখন সে থামল। যদিও সে বেশ ভালোভাবেই লড়াই চালিয়ে গেল, তবু তাকে বাঘটা ঘুরিয়ে টেনে আনা গেল এবং শেষ পর্যন্ত পাথরের নিচের সেই স্থির জলের মধ্যে নিয়ে আসা সম্ভব হলো। দ্বিতীয় মাছটা ডাঙায় ওঠাতে প্রথম মাছটার মতো তত বেশি বেগ পেতে হলো না, কেননা পাথরের ওপর আমাদের প্রত্যেকের জায়গাগুলো এবং ঠিক কি কি করতে হবে তা ঠিকমতো জানা হয়ে গিয়েছিল। দৈর্ঘ্যে দুটো মাছই সমান, কিন্তু দ্বিতীয়টা একটু বেশি ভারী। বড় ভাইটি একটা ঘাসের দড়ি পাকিয়ে নিয়ে তা দিয়ে নিজেদের মাছটা ঘাড়ে ঝুলিয়ে বিজয় গর্বে গায়ের দিকে রওনা হলো। ছোট ভাইটি প্রার্থনা জানালো যে সে আমার ছিপটা আর মাছটা বয়ে নিয়ে ইন্সপেকশন বাংলো পর্যন্ত দিয়ে আসবে। অনেক দিন আগে আমি নিজেও বালক ছিলাম, আর আমার এক ভাইয়ের ছিল মাছ ধরার বাতি। কাজেই ছেলেটির আর আমাকে অনুরোধ করে একথা বলার দরকার ছিল না, সাহেব, তুমি যদি তোমার মাছটা আর ছিপটা আমাকে বয়ে নিয়ে যেতে দাও আর নিজে একটু দূরে দূরে পিছন পিছন আসো, তবে রাস্তায় বা বাজারে যারা দেখবে তারা ভাববে যে আমি এই মস্ত মাছটা ধরেছি, যার সমান মাছ তারা চোখেও কখনো দেখেনি। মার্চের শেষ তারিখে ইবটসন বাউরি থেকে ফিরে এলো। পরের দিন সকালে আমরা প্রাতরাশ খেতে খেতে শুনলাম রুদ্রপ্রয়াগের উত্তর দক্ষিণে একটা গ্রামের কাছে একটা চিতা সারা রাত ধরে ডেকেছে। যেখানে জাতিকলে আটকানো চিতাটাকে আমরা মেরেছিলাম তার মাইলখানেক দূরে জায়গাটা। গ্রামের 1/2 মাইল উত্তরে পাহাড়টার উঁচু শিখরে বেশ খানিকটা জায়গা খুব এবড়ো খেবড়ো ও দুর্গম। সেখানে বিরাট বিরাট পাথর আর গুহা আর গভীর গর্ত। স্থানীয় লোকেরা বলে ওখান থেকে তাদের পূর্বপুরুষরা তামা খুঁড়ে বের করত।
সারা এলাকাটায় ঝোপ জঙ্গল, কোথাও গভীর, কোথাও পাতলা। পাহাড়ের ঢাল দিয়ে গ্রামের ওপরে স্তর কাটা জমিগুলোর ৮ মাইল দূর পর্যন্ত নেমে এসেছে। আমার বহুদিন ধরে সন্দেহ হচ্ছিল নরখাদকটা রুদ্রপ্রয়াগের ধারে কাছে এলে এই এলাকাটাতেই আস্তানা হিসাবে ব্যবহার করে। আমি বহুবার এবড়োখেবড়ো জমিটার ওপরের পাহাড়ে উঠেছি, আশা করেছি চিতাটাকে ভোরের সূর্যে পাথরের ওপর রোদ পোহাতে দেখব। ঠান্ডার সময়ে এভাবে রোদ পোহাতে চিতারা খুব ভালোবাসে। এই অবস্থায় ওদের গুলি করা খুব সহজ, শুধু ধৈর্য আর নির্ভুল নিশানা দরকার। আমি এবং ইবটসন সকাল সকাল লাঞ্চ সেরে আমাদের .275 রাইফেল নিয়ে বেরিয়ে পড়লাম। সঙ্গে ইবটসনের একটি লোক, তার কাছে একগাছা ছোট দড়ি। গ্রাম থেকে একটা জোয়ান মদ্দা ছাগল কিনলাম। আমি আগে আগে যে ছাগলগুলো কিনেছি সবগুলোই চিতাটার হাতে নিহত হয়েছে। গ্রাম থেকে একটি উঁচু নিচু পথ পাহাড়ের গা বেয়ে সোজা উঠে এবড়োখেবড়ো জমিটার কিনারে গিয়ে বাঁ দিকে মোড় নিয়েছে। তারপর পাহাড়ের গা দিয়ে আরও 100 গজ গিয়ে পাহাড়ের চূড়ো ঘিরে দূরে চলে গেছে। যেখানে পথটা পাহাড়ের গা দিয়ে যাচ্ছে সেখানে ওপরের দিকে পথের দুপাশে দূরে দূরে ঝোপ, নিচের দিকে খাড়া জায়গাটায় দুপাশে ছোট ছোট ঘাস। যেখানে পথটা মোড় ঘুরেছে সেখানে ঝোপ জঙ্গলের 10 গজ নিচে ছাগলটাকে শক্ত খুঁটিতে বাঁধলাম। পাহাড় বেয়ে 150 গজ নেমে আমরা কতকগুলো বড় পাথরের আড়ালে লুকোলাম। ছাগলটার গলায় জোর আছে। যতক্ষণ ওর চড়া তীক্ষ্ণ ডাক শোনা যাচ্ছে ততক্ষণ ওকে দেখার কোনো দরকার নেই, কেননা ওকে খুব শক্ত করে বাঁধা হয়েছে। চিতাটার ওকে তুলে নিয়ে যাবার কোনো সম্ভাবনা নেই। সূর্য যখন লাল আগুনের গোলার মতো কেদারনাথের ওপরের তুষার চূড়ার 1 হাতের মধ্যে, তখন আমরা পাথরের পিছনে লুকোই। তার খানিকটা বাদে ছাগলটা হঠাৎ ডাক থামালো। তখন কয়েক মিনিট মাত্র ছায়া পেয়েছি আমরা। আমি হামাগুড়ি দিয়ে পাথরের পাশে গিয়ে ঘাসের ফাঁক দিয়ে দেখলাম ছাগলটা কান খাড়া করে ঝোপগুলোর দিকে চেয়ে আছে। আরও দেখলাম ছাগলটা মাথা বাঁকিয়ে দড়িটা পুরো টেনে পিছিয়ে গেল। চিতাটা নিশ্চয়ই ছাগলের ডাক শুনেই এসেছে। চিতার উপস্থিতি টের পাওয়ার আগে অবধি ছাগলটা লাফায়নি। এই দেখেই বোঝা গেল ছাগলটা সন্দিগ্ধ। ইবটসনের লক্ষ্য আমার চেয়ে নির্ভুল হবে, কেননা ওর রাইফেলে টেলিস্কোপিক সাইট লাগানো আছে। তাই আমি ওকে জায়গা করে দিলাম। শুয়ে ও যখন রাইফেল তুলল আমি ফিসফিস করে বললাম, ছাগলটা যে ঝোপগুলোর দিকে তাকিয়ে আছে ও যেন সেই ঝোপগুলো ভালো করে খুঁটিয়ে দেখে। আমার মনে হলো ছাগলটা যদি চিতাটাকে দেখতে পেয়ে থাকে, লক্ষণ দেখে তাই মনেই হচ্ছিল, তাহলে ইবটসনও নিশ্চয় ওর শক্তিশালী টেলিস্কোপ দিয়ে চিতাটাকে দেখতে পাবে। ইবটসন কয়েক মিনিট টেলিস্কোপ চোখে লাগিয়ে রাখল, মাথা নাড়ল, রাইফেল নামিয়ে আমাকে জায়গা করে দিল। শেষ যে অবস্থায় ওকে দেখেছি ছাগলটা সেখানেই দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে আমি সেই একই ঝোপের ওপর টেলিস্কোপ নিশানা করলাম। চোখের পলক ফেলা, কমসে কম কান কিংবা গোফের নড়াচড়া টেলিস্কোপ দিয়ে দেখা যাবেই, কিন্তু কয়েক মিনিট লক্ষ্য করেও আমি কিছুই দেখতে পেলাম না। টেলিস্কোপ থেকে চোখ সরিয়ে দেখি আলো দ্রুত মিলিয়ে আসছে। ছাগলটাকে পাহাড়ের গায়ে একটা লাল সাদা ছোপ বলে মনে হচ্ছে। আমাদের অনেকটা পথ যেতে হবে, আর অপেক্ষা করা অহেতুক, বিপজ্জনকও বটে। আমি উঠে ইবটসনকে বললাম, এবার যাওয়া উচিত। সেই ডাক বন্ধ করা থেকে ছাগলটা আর কোনো শব্দ করেনি। ওটাকে খুঁটি থেকে খুলে নিয়ে আমরা গ্রামের দিকে চললাম। ইবটসনের লোকটার হাতে ছাগলটার দড়ি। বোঝা গেল যে ছাগলটার গলায় কোনো দিন দড়ি পড়েনি, এইভাবে নিয়ে যাওয়াতে সে তীব্র আপত্তি জানাতে লাগলো। আমি লোকটাকে দড়ি খুলে নিতে বললাম। পূর্ব অভিজ্ঞতা থেকে দেখছি কোনো ছাগলকে জঙ্গলে বেঁধে রাখার পর ছেড়ে দিলে সে হয় ভয়ে নয় সাহচর্য চেয়ে কুকুরের মতো পায়ে পায়ে হাঁটে। এই ছাগলটার কিন্তু অন্য মতলব ছিল।
লোকটা দড়ি খুলে নিতেই ও পথ দিয়ে উল্টো দিকে ছুটল। ছাগলটার ডাকের দাম আছে, তাই ওটাকে ফেলে রেখে আসতে চাইলাম না। ডেকে ও একবার চিতাটাকে টেনে এনেছে, হয়তো আবারও আনতে পারে। তাছাড়া মাত্র কয়েক ঘন্টা আগে ভালো দামে কেনা হয়েছে ওটাকে, তাই আমরা ওর পিছু ধাওয়া করলাম। ছাগলটা বাঁ দিকে ঘুরল, আমাদের চোখের আড়ালে চলে গেল। আমরাও ছাগলটার পথ ধরেই চললাম। পাহাড়ের চূড়ায় উঠলাম। সেখান থেকে পাহাড়ের নিচে ঘাসে ঢাকা ছোট এলাকাটার অনেকটা দেখা যায়। ছাগলটাকে কোথাও না দেখে আমরা ভাবলাম যে ও নিশ্চয় কোনো ছোট পথ ধরে গ্রামে ফিরে গেছে। আমরাও ফিরে যাবার পথ ধরলাম। আমি আগে আগে হাঁটছিলাম। যে 100 গজ লক্ষ্যপথের ওপরের দিকে ছড়ানো ঝোপ, খাড়ার নিচের দিকে ছোট ছোট ঘাস, তার মাঝামাঝি এসেছি। আমাদের সামনে পথের ওপর কি একটা সাদা জিনিস দেখতে পেলাম। আলো প্রায় নেই বললেও হয়। সন্তর্পণে এগিয়ে এসে দেখি সাদা জিনিসটা হলো সেই ছাগলটা, সরু পথের ওপর লম্বা করে শোয়ানো, ফলে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়ে যায় সে ভয় নেই। ছাগলটার গলা থেকে রক্ত পড়ছে। আমি গায়ে হাত দিয়ে দেখলাম মাংসপেশিগুলি তখনও কাঁপছে। ওই চিতাটা ছাড়া আর কেউ ছাগলটাকে মেরে পথের ওপর শুইয়ে রেখে যায়নি। মনে হলো নরখাদকটা বলছে, ছাগলটাকে খুব চেয়েছিলে তো, এই নাও, এখন অন্ধকার, তোমাদের অনেকখানি পথ যেতে হবে। দেখা যাক তোমাদের মধ্যে কে গ্রামে জ্যান্ত পৌঁছয়। আমার কাছে দেশলাইয়ের একটি আস্ত বাক্স না থাকলে সেদিন আমরা 3 জন গ্রামে বেঁচে ফিরতে পারতাম বলে মনে হয় না আমার। একটি একটি করে দেশলাই জ্বালাচ্ছি, চারদিকে উৎকণ্ঠায় চাইছি, কয়েক পা হাঁটছি। যতক্ষণ না গ্রামটা হাঁকের মধ্যে এলো, ততক্ষণ এইভাবেই আমরা সেই উঁচু নিচু পথ বেয়ে কোনো মতে নামলাম। আমাদের উদ্বিগ্ন চেঁচামেচিতে লোকজন লণ্ঠন এবং পাইন কাঠের মশাল হাতে আমাদের দিকে এগিয়ে এলো। যেখানে চিতাটা ছাগলটাকে শুইয়ে রেখেছিল, পরদিন সকালে সেখানে ফিরে গিয়ে দেখি চিতাটার থাবার ছাপ আমাদের অনুসরণ করে গ্রাম পর্যন্ত এসেছিল। আমরা যে অবস্থায় ছাগলটাকে রেখে এসেছিলাম ওটা ঠিক তেমনি পড়ে আছে, কেউ ছোঁয়নি।